সাহিত্যের স্কুলে কিভাবে কবিতা লেখা শেখানো যায়, এই আলোচনাটা কিন্তু সবচাইতে সাহিত্যের স্কুলে যত আলোচনা আছে এই সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ হলো যে এই যে কবিতা লেখা শেখানো যায় কি যায় না, এই আলোচনাটার মাধ্যমেই সেটা প্রমাণিত হয়। এটার কিন্তু দুইটা দিক আছে, একটা হলো তাত্ত্বিক, একটা হলো ব্যবহারিক দিক। তাত্ত্বিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা তাত্ত্বিক দিকটা ভালো করে বুঝতে না পারি, যারা প্রশিক্ষক হিসেবে থাকব তাদের পক্ষে কিন্তু একটু অসুবিধে আছে প্রশিক্ষণ দেওয়া। যারা শিক্ষার্থী তাদের কিন্তু এই তাত্ত্বিক দিকটা না বুঝলেও কিন্তু চলে, কিন্তু প্রশিক্ষকের সেটা বুঝতে হবে। আমরা কবিতা লেখা শেখানোর জন্য প্রথমেই যে কাজটা করি, কয়েকটা স্তর নিয়ে কাজ করি। তার মধ্যে প্রথম যে স্তরটা আমরা নেই সেটা হলো যে কোনো একটা বিশেষত স্বরবৃত্ত ছন্দের কবিতার কোনো একটা পংক্তি আমরা বাছাই করে নেই। এই যে স্বরবৃত্ত ছন্দের কোনো কবিতার একটা পংক্তি আমরা বাছাই করলাম এবং সেই পংক্তিটা কিভাবে পাঠ করতে হবে সেটাও আমরা কিন্তু প্রশিক্ষক হিসেবে রপ্ত করে নেই। তারপরে সেটাকে আমরা যারা শিক্ষার্থী, আমি যেভাবে পাঠ করছি বা আমি প্রশিক্ষক, আমি যেভাবে পাঠ করছি ঠিক সেইভাবেই ওদেরকেও রপ্ত করাই। তো এখানে অনেকগুলো প্রশ্ন, যে স্বরবৃত্তের স্বরবৃত্ত ছন্দের কবিতার পংক্তি কেন, এবং যে পংক্তিটা প্রশিক্ষক পাঠ করছেন সেটাই হুবহু শিক্ষার্থীদের পাঠ করতে হবে কেন? এগুলো তাত্ত্বিক প্রশ্ন। আমাদের মুক্তচিন্তার যে সাহিত্যের স্কুলের তত্ত্ব সেটা বলছে যে প্রথম যখন শেখানো হবে তখন অনুকরণ পদ্ধতিটাকে প্রয়োগ করতে হবে। এটা গোটা পৃথিবীতে যারা শিক্ষাবিদ সবাই মানেন যে শিখনের প্রাথমিক স্তর হলো অনুকরণবাদ। শিশুরা যে স্বাভাবিক শেখে সেটাও কিন্তু অনুকরণের মাধ্যমেই শেখে। তারপরে আস্তে 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 সেই শিশুর একদিন স্বকীয়তা আসে, কিন্তু কখনোই প্রথম যে শিক্ষা সেটা অনুকরণের বাইরে নয়। অন্যের দেখে দেখে বা বড়রা বা আশেপাশে যারা আছে তারা যেমন করে শিশুটাও ঠিক তেমনি করতে চায়। অনুকরণ একটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সাহিত্যের স্কুল তত্ত্বেও এই অনুকরণ তত্ত্বকে প্রয়োগ করা আছে। আর স্বরবৃত্ত ছন্দের কবিতা কেন, অন্যান্য ছন্দের নয় কেন? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত তা নয় কেন? এরও উত্তর হলো যে প্রথমে শিক্ষার্থীদের দিতে হবে এমন জিনিস যা তাদের কাছে সহজ পাচ্য মনে হয়, সহজবোধ্য মনে হয়, সহজে রপ্ত করতে পারে এবং পাঠ করতে তাদের কোনো বা রপ্ত করতে তাদের কোনো সমস্যা হয় না, যেটা অন্য ছন্দের কবিতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু তাদেরকে যখন আমরা প্রথম এই পংক্তিটা দিচ্ছি রপ্ত করানোর জন্য, তখন কিন্তু আমরা তাদেরকে কিন্তু বলছি না এটা স্বরবৃত্ত না অক্ষরবৃত্ত না মাত্রাবৃত্ত, এসব কিন্তু বলছি না। পদ্ধতিটা এক কথায় হলো যে প্রশিক্ষক পংক্তিটা নিজে সুন্দর করে পাঠ করবেন এবং
যারা সামনে শিক্ষার্থী আছে তাদেরকে সেই বিষয়টা সেইভাবে রপ্ত করাবেন। এটা যখন রপ্ত হয়ে যাবে, যাওয়ার পরে তারপরে শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ধাপ কি? সেটা হলো যে মূর্ত বিষয়, বাস্তব বিষয়ে সামনে যা আছে, শিক্ষার্থীর সামনে টেবিল, চেয়ার, বেঞ্চি, আশেপাশে গাছ, মাটি, পাথর, ঘরবাড়ি, যা কিছু দৃশ্যমান, প্রত্যক্ষ গোচর, সেরকম কোনো বিষয়কে নিয়ে তার উপর কয়েকটি বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ সেখানে কি কি আছে সেগুলো আগে দেখে নিতে হবে। দেখে নিয়ে সেগুলোকে খাতায় নোট করে বা ভেবে প্রস্তুতি নিয়ে এরপর যেটা স্তর, সেটা হলো সেই বিষয়গুলো নিয়ে ছোট ছোট পংক্তি তৈরি করতে হবে, ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। এই যে ধরা যাক টেবিলের উপর খাতা, কলম, বই ইত্যাদি আছে, তো সেখানে ছোট ছোট বাক্য হতেই পারে যে টেবিলে খাতা, কলম, বই আছে। হ্যাঁ, টেবিলে খাতা আছে, বই আছে, কলম আছে। এই টেবিলেতে কলম আছে, খাতা আছে, বই আছে। নানাভাবে বাক্যটা তৈরি হতে পারে। এই যে বাক্য তৈরি হলো, এর পরের যে স্তর, সেটা হলো যে পংক্তিটা রপ্ত করা হলো, সেটা যেভাবে রপ্ত করা হলো, বলার যে সেখানে ঢংটা আছে, সুরটা আছে, তালটা আছে, ছন্দটা আছে, মানে যেমনভাবে বললাম, ওই যে বাক্যগুলো, সেই বাক্য কিন্তু ঠিক তেমনিভাবেই বলতে হবে। ধরা যাক একটা উদাহরণ, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এই যে পংক্তিটা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এটা যেভাবে বললাম, আমি ওই যে পংক্তিটা একটা বাক্য তৈরি করলাম টেবিলের উপর খাতা, কলম, বই দেখে, ওই বাক্যটা ঠিক এইভাবে এর মতো করে বলছি, একইভাবে বলছি। যেমন যে টেবিলেতে খাতা আছে, আরো আছে বই, এই যে কথাটা বললাম, ঠিক বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এই কথাটার মতো করেই কিন্তু আবার রিপিট করতে হবে যে টেবিলেতে খাতা আছে, আরো আছে বই। এইভাবে রপ্ত করে বারবার বলার চেষ্টা করে আমাকে সেই শেখানো যে পংক্তিটা, সেই পংক্তিটার মতন হলো কিনা আমাকে দেখতে হবে। প্রশিক্ষক হিসেবেও দেখতে হবে এবং শিক্ষার্থী হিসেবেও আমাকে দেখতে হবে। যখন এই অংশটা একটা পংক্তি হয়ে গেল একই রকম, ঠিক আরো একটা পংক্তি, ঠিক আর মানে ওই একই বিষয় নিয়ে হয়তো আরো দুই একটা বিষয়ের সঙ্গে যোগ করে, আরো কথা বাড়িয়ে, বা হতেই পারে যে প্রাসঙ্গিক অন্য কোনো বিষয় নিয়ে আরো হয়তো দেখা গেল যে একই রকমভাবে আরো একটা পংক্তি বললাম, আরো একটা পংক্তি বললাম, এইভাবে অনেকগুলো পংক্তি একইভাবে গঠন করলাম। ধরা যাক 8টা পংক্তি তৈরি হলো। এখন আমাদের একটা লক্ষ্য থাকবে যে প্রথম পংক্তির শেষের শব্দের সঙ্গে দ্বিতীয় পংক্তির শেষের শব্দটা একটা অন্তমিল রাখা। এই ভাবনাটাও কিন্তু আমার কাজ করবে।
ঠিক তেমনি হবে তৃতীয় যে পংক্তি, তার অন্তমিল। তৃতীয় পংক্তির শেষের যে শব্দটা, তার সঙ্গে অন্তমিল চতুর্থ যে পংক্তি, তার শেষের যে শব্দটা দেখতে হবে। এইভাবে জোড়া জোড়া যে অন্তমিল, প্রথমের সঙ্গে দ্বিতীয়র, তৃতীয়র সঙ্গে চতুর্থর, পঞ্চমের সঙ্গে ষষ্ঠর, সপ্তমের সঙ্গে অষ্টম, এইভাবে জোড়া জোড়া পংক্তিগুলোর শেষের যে শব্দগুলো, সেটার মধ্যে অন্তমিল আনার একটা চেষ্টা করতে হবে। এই অন্তমিল নিয়ে একটা ধারণাও দিতে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে প্রয়োজন বোধে অন্তমিল নিয়েই একটা আলাদা করে ক্লাস হবে। কারণ বইয়ের সঙ্গে সই, বা বইয়ের সঙ্গে নই, বইয়ের সঙ্গে খই, মনের সঙ্গে ধন বা রন, জল, পল, এই যে বিষয়গুলো, সেটা আরো অন্যরকম উদাহরণ আরো অনেক প্রকার হতে পারে। এই অন্তমিলগুলো রাখতে হবে। এইভাবে আমাকে 8 পংক্তির হোক, 10 পংক্তির হোক, 4 পংক্তির হোক, 6 পংক্তির হোক, একটা কিছু রচনা করার একটা প্রয়াস চালাতে হবে। এটা একদম প্রথম দিনের কথা, শিক্ষার্থীর প্রথম দিনের কথা। এবং এই শিক্ষার্থী যদি প্রশিক্ষকের সামনে, অবশ্যই প্রশিক্ষক মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের প্রশিক্ষিত প্রশিক্ষক হতে হবে। কেননা প্রশিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটু আগে বলছিলাম যে প্রশিক্ষককে তাত্ত্বিক দিকটা রপ্ত করতে হবে, শিক্ষার্থীর কিন্তু তাত্ত্বিক দিক রপ্ত করার প্রয়োজন হবে না। এই যে প্রশিক্ষক যদি 2 ঘন্টা ধরে, কমপক্ষে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে এইভাবে বারবার রপ্ত করতে করতে দেখা গেল যে শিক্ষার্থীরা এক এক বিষয়ে হয়তো 8টা, 10টা, 12টা, 14টা, 16টা করে পংক্তি হয়তো তৈরি করতে পারছেন। এবং প্রথম দিনেই হয়তো কারো কারো ক্ষেত্রে একটা পাঠযোগ্য লেখা বের হয়ে আসবে। এই প্রসঙ্গে আরেকটা পয়েন্ট আছে, যে আলোচনা হচ্ছে কবিতা লেখা শেখানোর পদ্ধতি। তো কবিতা লেখা শেখানোর পদ্ধতি এটাই বা আগে কেন, গল্প নয় কেন? কারণ হলো যে আমাদের মধ্যে মূলত কবিতার স্ফুরণটাই আগে হয়। মানুষের এটা একটা বলা যায় জৈব ধর্ম। কবি মন সকলেরই থাকে। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো সময় একটা চরণ ভেবেছেন। আমাদের সাহিত্যের ইতিহাসও বলে যে কবিতার স্ফুরণটাই আগে। যাই হোক, গল্পের বিষয়টা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। ধন্যবাদ।